ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 40, দগ্ধ 120 জন, হাসপাতালে ভর্তি, আরও প্রাণহানির শঙ্কা। বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে বললেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব। বিশ্বে একদিনে পৌনে 10 লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড। সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ আক্রান্ত, প্রাণহানি ছাড়িয়েছে 54 লাখ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। শতাধিক দগ্ধ যাত্রীকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। রাত ৩টার দিকে মাঝ নদীতে লঞ্চের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঢাকা থেকে 7 শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান 10। রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপি এলাকার কাছে এলে হঠাৎ আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখায় দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দেন অনেকেই। লঞ্চটি দ্রুত দিয়াকুল এলাকায় নদী তীরে নোঙর করলেও এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা লঞ্চে। ধুমা আর আগুন শেষ পর্যন্ত আমি দেখি যে এখান থেকে আমার বাঁচতে হলে আমাকে অবশ্যই বাইরে যেতে হবে, তাছাড়া বিকল্প কোনো পথ নাই। তখন আমি গ্রিল ধরছি, গ্রিলেও দেখি আগুন। পরবর্তীতে আমি ঝাঁপ দিয়ে উপরে নদীতে পড়ছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম, স্পিডবোট ও গাড়ি সহ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অন্তত শতাধিক দগ্ধ যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। রাত 3:28 সময় সংবাদ পেয়ে বরিশাল কন্ট্রোল ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের মোট 6টা স্টেশন থেকে আমাদের 12টা ইউনিট এখানে কাজ করছে। উদ্ধার এবং অগ্নি নির্বাপনের কাজ চলমান আছে। লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। আহত আছে বা যারা ভালো অবস্থায় আছে তাদের কাছ থেকে আমরা শুনছি যে এটা ইঞ্জিন রুম থেকে নিচতলা থেকে আগুনটা সংযোগ হয়েছে এবং নিচে আগুন লাগার পর অনেকে সামনের দিকে চলে আসছে, অনেকে আপনার লাফ দিয়ে পানির মধ্যে পড়ছে। কেবিনের যাত্রীরা বের হয়েছে পরবর্তীতে, কিন্তু প্রাথমিকভাবে যখন আগুন লাগছে তখন কেবিনের যাত্রীরা টের পায়নি। নিখোঁজদের সন্ধানে নদী তীরে ভিড় করেছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে আছে পরিবেশ। লঞ্চটিতে যাত্রীর ভিড় থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লঞ্চে আগুনের ঘটনা নিয়ে আরও জানাতে এবার ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনি তো সকাল থেকে এই ঘটনাস্থলে আছেন। এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর নতুন কোনো মরদেহ উদ্ধার করা গেছে কিনা? না, এখন পর্যন্ত আর নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি। এই কিছুক্ষণ আগে এখানে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি এই দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শনে এসেছেন। তিনি আসলে বলেছেন যে কোনো ধরনের এটা একটি দুর্ঘটনা এবং কোনো ধরনের এরকমের বড় ধরনের প্রাণহানির ঘটনা কাম্য নয়। এই ঘটনায় যারা জড়িত, যদি লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি থাকে বা কোনো নাশকতার ঘটনা থেকে থাকে অথবা অন্য কোনো যদি কারণ থেকে থাকে, সেটি তদন্ত কমিটি করা হয়েছে 7 সদস্যের নৌ মন্ত্রণালয়ের। সেই তদন্ত প্রতিবেদন পেলে আসলে আমরা কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি এখন এই বিষয়ে রয়েছে এবং পরিদর্শন করেছেন। এখনো তিনি কথা বলছেন। আমরা তার কথা, তিনি যেটা বলেছেন যে এই সুষ্ঠু এটার তদন্ত হবে এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয় থেকে। আর আপনারা জানেন যে সেই সকাল থেকেই কিন্তু এখনো কিন্তু নদীতে ট্রলার, স্পিডবোট সহ অন্যান্য বিষয়ের বাহিনী যারা রয়েছে, স্বজনরা, তারা কিন্তু বিচ্ছিন্নভাবে তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে এবং তারা কিন্তু এখন অপেক্ষা আছে যে তাদের স্বজনদের হয়তো বা শেষ যে মৃতটুকু লাশ সেটাকে বাড়িতে নিয়ে ফিরবে, এরকমের অপেক্ষা কিন্তু অনেকে এখনো বসে আছে।
আর মন্ত্রী প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে কোনো দুর্ঘটনা আসলে কাম্য নয়। তিনি সকালে যখন এই ঘটনা শুনেছেন সেই থেকেই তিনি খোঁজ খবর রেখেছেন এবং উদ্ধার তৎপরতা যাতে সঠিকভাবে চলে এবং যারা অগ্নিকাণ্ডে যারা দগ্ধ হয়েছেন তাদের যাতে সুচিকিৎসা হয় সেই ব্যাপারে কিন্তু তারা তদারকি করছেন এবং জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসনের যারা রয়েছে সবাই কিন্তু তদারকি করছেন এবং চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ছিল আসলে এখনকার পরিস্থিতি। আরেকটি বিষয় ছোট করে জানাবেন, আপনি এর আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলেন যে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া চলছে, সেটি শেষ হয়েছে কিনা, আর যেগুলো শনাক্ত করা যায়নি সেগুলো কোথায় রাখা হয়েছে? দেখুন, যে শনাক্ত যেগুলো করা গিয়েছে সেগুলা হস্তান্তর করতেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর যেগুলো শনাক্ত করা যাবে না, যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে পুরে অনেকের আসলে বোঝা যাচ্ছে না, তাদেরকে কিন্তু ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হবে এবং সেইখান থেকে কিন্তু তাদের পর্যায়ক্রমে ডিএনএ টেস্টের পরে তাদের স্বজনদের মাঝে হস্তান্তর করা হবে, এরকম কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে ঝালকাঠি জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে এবং অন্যান্য প্রশাসনের কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু সবাই ওই উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করছেন। এখানে ঝালকাঠির প্রশাসনের লোকের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও কিন্তু সেই ট্রলার ভাড়া করে নিজেরা সেই যারা নদীতে পড়েছে বা কোনো মরদেহ পাওয়া যায় কিনা সেরকম কিন্তু তাদের উদ্ধার তৎপরতা ছিল। ঝালকাঠি নৌ দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম। বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে মালদ্বীপের কুরুম্বা দ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও ফার্স্ট লেডির দেয়া রাষ্ট্রীয় ভোজ সভায় একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সর্বশক্তি দিয়ে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃদ্বীপ সংযোগ, গ্রিন ট্যুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনৈতিক পরিবর্তন আনায় প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির প্রশংসা করেন। পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা এবং করোনা পরিস্থিতির মধ্যেও পর্যটন শিল্প টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞার জন্য মালদ্বীপের প্রশংসা করেন। বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগের বিষয়গুলো আমাদের দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে। বাংলাদেশ এবং মালদ্বীপের ধর্মীয় সম্পর্ক, সাংস্কৃতিক মূল্যবোধ ও উন্নয়ন প্রত্যাশা অভিন্ন। আমরা এইসব অবস্থান থেকে আগামী দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যাব। আমরা সমৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করি। আমি যখন দেখি মালদ্বীপের ভাই বোনদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি একসঙ্গে কাজ করে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তখন আমার খুবই ভালো লাগে। বিশ্বে করোনায় একদিনে 10 লাখ রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে 27,85 লাখের বেশি। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,832 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 54 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,149 জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে। নতুন রোগী মিলেছে 2,67,000, যা এক বছর পর দেশটিতে সর্বোচ্চ শনাক্ত। রাশিয়ায় একদিনে 1000 জনের প্রাণহানি হয়েছে। এদিকে 24 ঘন্টায় দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে। যুক্তরাজ্যে রোগী মিলেছে 1,19,000, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ। ফ্রান্সে সংক্রমিত হয়েছে 91,000 আর স্পেনে প্রায় 73,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। জার্মানিতে বৃহস্পতিবার প্রথম অমিক্রনে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অমিক্রন আতঙ্কে ভারতের মধ্যপ্রদেশে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ অমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। করোনার চিকিৎসায় ফাইজারের পর এবার মার্কের খাওয়ার ওষুধ বাড়িতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুমোদন দেয় বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই মার্ক ও রিজব্যাকের তৈরি মলনুপিরাভির গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি থেকে রোগীদের 30% সুরক্ষা দেয়। এফডিএ প্রাথমিক পর্যায়ে করোনায় অসুস্থ হওয়া ব্যক্তিদের এই ওষুধ খাওয়ার জন্য অনুমোদন দিয়েছে। একই সাথে সংস্থাটি আশা করছে মার্ক ও ফাইজার দুই প্রতিষ্ঠানের মুখে খাওয়ার ওষুধ অমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। 12 বছরের বেশি বয়সী সবাই এই ওষুধ খেতে পারবেন বলে জানিয়েছে ফাইজার।
ওমিক্রন আতঙ্কে অনেকটাই ফিকে হয়ে গেছে এবারের বড়দিনের উৎসব। ইউরোপ আমেরিকায় সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মধ্যে দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ। ওমিক্রন আতঙ্কে আবারও উত্তাল গোটা বিশ্ব। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাস মোকাবিলায় ইউরোপ সহ বিভিন্ন দেশে জারি হয়েছে বিধিনিষেধ। এতে অনেকটা অনাড়ম্বর ও বর্ণহীন হয়ে পড়েছে এবারের বড়দিন। লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে বাতিল হয়েছে অসংখ্য আয়োজন। এছাড়া গতবারের মতো সীমিত আকারে উদযাপনের ঘোষণা দিয়েছে অনেক দেশ। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নাগরিকদের মাঝে। আমরা এখন পাবলিক প্লেসে যেতে ভয় পাই। আগের থেকে আরো বেশি সতর্কতা অবলম্বন করছি। সরকারের এ বিষয়ে আরো কঠোর হওয়া উচিত। বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ একটি অযৌক্তিক সিদ্ধান্ত। এর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ রোধ সম্ভব নয়। ওমিক্রন মোকাবিলায় 24 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইতালি সরকার, যেখানে খোলা জায়গায় মাস্ক পরা ও টিকার সনদে জোর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। এদিকে ওমিক্রনের সংক্রমণ বাড়ায় শতাধিক ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইন্স। এছাড়া আরোপিত লকডাউনের কারণে গৃহবন্দী অবস্থায় বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব পালন করবে নেদারল্যান্ডসের মানুষ। বড়দিনকে সামনে রেখে দেশজুড়ে লকডাউন জারি করেছে অস্ট্রিয়াও। সর্বোচ্চ 25 জন টিকা গ্রহণকারী ব্যক্তির জমায়েতের অনুমতি দিয়েছে সরকার। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ানো হয়েছে কড়াকড়ি। এদিকে শুরুতে কঠোর বিধিনিষেধের ইঙ্গিত দিলেও বড়দিনের আগে বিধিনিষেধ জারি হচ্ছে না যুক্তরাজ্য ও জার্মানিতে, তবে বড়দিনের পরই জারি হচ্ছে কড়াকড়ি। এর আগে ভারতে ওমিক্রন আতঙ্কে রাজধানী দিল্লির বড়দিনের আয়োজন বাতিল করে কেন্দ্র সরকার। চীনের শিয়ান শহরে লকডাউন থাকায় বাড়িতে বসেই বড়দিন পালন করবে 1,30,00,000 মানুষ। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। কিয়েভ আশা করছে পূর্ব ইউরোপে চলমান উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবে এই যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তির ফলে আসন্ন দিনগুলোতে দুই দেশের মাঝে শান্তি বিরাজ করবে বলে আশা কিয়েভের। বিশ্বের বৃহত্তম নিরাপত্তা ভিত্তিক আন্তঃসরকারি সংস্থা OSCE এর হস্তক্ষেপে এই চুক্তি হয়। এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমেক। এর আগে ইউক্রেন সীমান্তে 10,000 সেনা মোতায়েন করে রাশিয়া, যার ফলে উত্তেজনা দুই দেশ ছাড়িয়ে পশ্চিমা বিশ্ব পর্যন্ত পৌঁছায়। ইউরোপ আমেরিকার বড়দিনের বাজারে ঢুকেছে ভারতের কাশ্মীরের তৈরি শিল্পকর্ম। 14 শতকের প্যাপিয়েই ম্যাশি শিল্পকর্মের আদলে কাগজের তৈরি রঙিন সামগ্রী তৈরি করছেন মুসলিম শিল্পীরা। করোনায় গত 2 বছর তেমন ব্যবসা না হলেও এবার বেশ অর্ডার পাওয়া যাচ্ছে। প্যাপিয়েই ম্যাশে এমন কারুশিল্প যা কাগজের টুকরো ও আঠা দিয়ে তৈরি করা হয়। 14 শতকের প্রাচীন এই শিল্পকর্ম আবারও ফিরিয়ে এনেছেন ভারতের কাশ্মীরের শিল্পীরা, যা দিয়ে বর্ণিল হচ্ছে বড়দিনের আয়োজন। করোনা মহামারীর কারণে 2 বছর তেমন বেচাকেনা হয়নি, কিন্তু এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বড় অর্ডার মিলেছে। সাধারণত প্রতি বছরের অক্টোবরে কয়েক হাজার অর্ডার পেয়ে থাকি, কিন্তু করোনা মহামারীতে গত 2 বছর কোনো আন্তর্জাতিক অর্ডার পাইনি। এবছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেশ কিছু অর্ডার পেয়েছি। কাশ্মীরের তাঁত ও হস্তশিল্পের পরিচালক মেহমুদ শাহ জানান, ইরানের সুফি সাধক শাহ-ই-হামদানের মাধ্যমে কাশ্মীরে এই শিল্পকর্মের পরিচয়। আমাদের 7টি কারুশিল্পের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন GI রয়েছে, তার মধ্যে প্যাপিয়েই ম্যাশেই একটি। এই মুহূর্তে আমাদের প্রায় 3,000 কারিগর এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এ ধরনের শিল্পকর্মের বেশ কিছু কারখানা ও দোকান রয়েছে। হাতে গড়া এসব পণ্যের কারুকাজ দেখতে প্রতিদিনই ভিড় করে দেশ বিদেশের পর্যটকরা। ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় সরকারের পদক্ষেপ চাইছেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।